দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। ভাইপোর ব্যবস্থা কবে? সবাই প্রশ্ন, জবাব দিলেন অমিত। শাহী বক্তৃতার মাঝেই শুভেন্দুর স্লোগান। রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে সংগঠনের জেরেই ভোটে জেতার নির্দেশ দিল বিজেপির তথ্য প্রযুক্তি শাখার বৈঠকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বড় ইঙ্গিত দিলেন অমিত শাহ। রাজ্য ও জেলা স্তরে তথ্য প্রযুক্তি এবং সমাজ মাধ্যম পরিচালনা করলেন যে কর্মীরা মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে তাদের ডাকা হয়েছিল। পাশাপাশি ডাক পেয়েছিলেন সরাসরি বিজেপি না করলেও ব্যক্তিগতভাবে যারা গেরুয়া শিবিরের হয়ে প্রচার করলেন তারাও। এবং ওই সভাতেই ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা কবে নেওয়া হবে তা নিয়ে প্রশ্নের মুখে পড়লেন শাহ। তিনি প্রশ্নের জবাবও দেন। সভাঘরে ওটা প্রশ্নের জবাব দিয়ে অনেকে হাততালিও পান শাহ। আর শাহীর বক্তৃতার মাঝেই বারংবার মমতার চোর বলে স্লোগান তুললেন মঞ্চে বসে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত ভাইপো বলতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ইঙ্গিত করে থাকে এবং শুভেন্দু যখন এক নাগাড়ে ভাইপো বলে আক্রমণ করতে শুরু করলেন তখনই অভিষেক নিজে একবার বলেছিলেন যে ওরা আমার নাম নিতে ভয় পায়, তাই ভাইপো বলে। এবং রুদ্রদ্বার বৈঠকে শাহ তার বক্তৃতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার তৃণমূল নেতাদের নাম বলতে থাকেন। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকদের নাম বলার পরে কর্মীদের দিক থেকে ভাইপোর কি হবে প্রশ্ন ছুড়ে আসে শাহের দিকে। এরপরেই শাহ হাসতে হাসতে বলেছিলেন, আমি যারা গ্রেপ্তার হয়ে গিয়েছে তাদের নাম বললাম এবং যারা গ্রেপ্তার হবেন তাদের নাম তো বলিনি। এরপরেই তুমুল হাততালিতে ফেটে পড়ে জাতীয় গ্রন্থাগারের সভাগৃহ। তবে তার আগে থেকেই শুভেন্দু মাঝে মাঝেই মমতার চোর স্লোগান তুলতে থাকেন। একবার শাহকে বক্তৃতা বন্ধ করে দিতে হয় এবং শুভেন্দুর দিকে তাকিয়ে মিটিমিটি হাসতেও দেখা যায় শাহকে। এবং সমাজ মাধ্যমে যারা দলের হয়ে প্রচার করলেন মঙ্গলবার তাদের সাইবার যোদ্ধা বলে সম্বোধন করলেন শাহ। তিনি বললেন, বাংলার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, দিদি যাই করুন না কেন বাংলার বিজেপির জয় নিশ্চিত। আগে তিনি রাজ্য নেতাদের 35 আসন লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। মঙ্গলবার বললেন, বাংলায় এইবার 35-এর বেশি আসনে জয় পাবে বিজেপি। সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানাতে পারবে বলে জানিয়ে দিলেন শাহ এবং বলেছিলেন, 2015 সালে দিদি আমাকে আর বিজেপিকে হালকাভাবে নিয়েছিল, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিজেপি কেমন। শাহ দাবি করেছিলেন, বিজেপির জন্মলগ্ন থেকে সবচেয়ে বেশি কর্মী শহীদ হয়েছেন পশ্চিমবঙ্গে। বাংলা থেকে 35 আসনে বেশি দিলে মোদীজি সোনার বাংলা গড়ে দেবেন বলেও জানান শাহ। এবং লোকসভা নির্বাচনের পাশাপাশি 2026 সালের বিধানসভা ভোটে বাংলাতেও বিজেপির জয় নিশ্চিত। শাহের বক্তৃতায় উঠে আসে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মিত্র প্রসঙ্গ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শাহ বলেছিলেন, একজন সাংসদ লিপস্টিক, ব্যাগ, চপ্পল পাওয়ার জন্য বিদেশিকে সাংসদের গোপন পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন আর দিদি চুপ। তার মানে আপনি কাকে সমর্থন করেন তা স্পষ্ট। একই সঙ্গে শাহ বাংলায় সব জায়গায় কাটমানির গল্প থাকে বলে উল্লেখ করে উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, এই টাকা কোথায় যায়? আর এই সময় কর্মীরা তৃণমূল নেতাদের নাম বলতে থাকেন। শুভেন্দু চিৎকার করে বলেছিলেন, মমতা চোর, মমতা চোর। বক্তৃতায় থামিয়ে দেন শাহ। গোটা সভাকক্ষে তখন শুভেন্দুর তোলা স্লোগানে অনুরূপ চলতে থাকে এবং মঙ্গলবার ওই মঞ্চে বক্তৃতা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। শান্তা বনাম হীরক রানী, তৃণমূল কংগ্রেস বিজেপির সাইবার যুদ্ধে সরগরম রাজনীতি। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তাই আসনে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি। একে অন্যকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ দুই দলের নেতা নেত্রীরা। তার মধ্যে সক্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এক পক্ষ একটা পোস্ট করলেই আর এক পক্ষ লাফিয়ে তার জবাব দিচ্ছে। তুমুল আক্রমণে সরগরম রাজ্য রাজনীতি। দুই দলের এই সোশ্যাল মিডিয়ার টিম চাঙ্গা। এ বলে আমায় দেখ তো, ও বলে আমায় দেখ। এমন আবহে আজ কলকাতায় উপস্থিত অমিত শাহ, জেপি নাড্ডা। তাদের উপস্থিতিতেই আজ শুরু হয়ে গেল সাইবার অ্যাটাক। দুই পক্ষে এই যুদ্ধে নেমে পড়েছেন। এক পক্ষ শান্তা বলে খোঁচা দিতেই অপর পক্ষ হীরক রানী বলেই আক্রমণ করছেন। এইদিকে লোকসভা নির্বাচন নিয়ে ঘাঁটি সাজাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ফের কোটি কোটি টাকার হদিশ, ফেসে গেল টিএমসি।
তৃণমূল জামানায় চাকরি পেতেই মাত্র 6 বছরে কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে নিয়েছেন। বাগুইহাটির অর্জুনপুরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে 14.5 লক্ষ টাকা নগদ ছাড়াও পাওয়া গেছে প্রায় 1,62,00,000 টাকা মূল্যের 2.5 কেজি সোনা ও হীরের গয়না এবং এছাড়াও প্রায় 1300 পাতার সম্পত্তির নথিও পাওয়া গেছে। নিয়োগ দুর্নীতি মামলায় এমনটাই দাবি করলো এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। নতুন ভোটে পুরনো লাইন, বিজেপি হাঁটছে মেরুকরণের রাস্তায়, বাঙালিয়ানায় শান দেওয়া শুরু তৃণমূলের। নতুন বছর নতুন ভোট, সেই ভোটের আগে বাংলার মাটিতে পুরনো লাইনেই হাঁটতে শুরু করে দিল তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের হাতিয়ার বাঙালি অস্মিতা, গেরুয়া শিবিরের অস্ত্র হিন্দুত্ব এবং মেরুকরণ, যা শুরু হয়ে গেল বছর পুরনোর আগে থেকেই। গত রোববার ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচি ছিল, তা ঘোষিত হবে বিজেপির দলীয় কর্মসূচি ছিল না। আবার এটাও বাস্তব যে সেই কর্মসূচিতে বিজেপির প্রথম সারির নেতারা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। বড়দিনের আগের দিনই সম্ভবত নির্ধারিত হয়ে গিয়েছিল আরও একটি নতুন ভোট আসন্ন হলেও বাংলায় বিজেপি এবং তৃণমূল হাঁটতে চলেছে তাদের নিজেদের পরীক্ষিত এবং পুরনো লাইনেই। কলকাতার গীতাপাঠ নিয়ে সুদূর কোচবিহার থেকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতাপাঠ করার চেয়ে ফুটবল খেলা ভালো। উদয়ন এককালে বামপন্থী দল ফরওয়ার্ড ব্লক করতেন। তার উক্তি নিয়ে তাকে আক্রমণ করতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার বামপন্থী প্রোডাক্ট বলেছিলেন, যাকে তৃণমূল বলেছে স্বামীজির অপমান। অমিত শাহ জেপি নাড্ডার কলকাতা সফরের দিনেই স্বামীজির অপমানের বিরুদ্ধে হাতে ফুটবল নিয়ে রাস্তায় নেমে পড়ে যুব তৃণমূল। এহেন প্রেক্ষাপটে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন নতুন মোড়কে পুরনো লাইনেই চলতে চাইছে দুই ফুল। গীতাপাঠকে যেমন সনাতন সংস্কৃতি বলে উল্লেখ করেছিল বিজেপি, তেমনই তৃণমূলের নামলো বিবেকানন্দ ও ফুটবল নিয়ে। যে মনীষী ও খেলার সঙ্গে বাঙালির নারীর টান। 2019 সালের লোকসভা ভোটে বাংলায় আশাতীত সাফল্য পেয়েছিল বিজেপি। তারপর 2021 ভোটে অনুপ্রবেশ, নাগরিকত্ব আইন সহ নানাবিধ শব্দবন্ধ প্রশ্রয় ব্যবহার করে মেরুকরণের অস্ত্রের শান দিয়েছিল তারা। ভোটের আগে 2021 সালের 23 জানুয়ারি নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চেই দুই লাইনের লড়াই সপ্তমে উঠেছিল। মমতা পোডিয়ামে দাঁড়ানো মাত্র দর্শক আসন থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। খুবই বক্তৃতা না করে নেমে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনাকে যেমন তৃণমূল নেতাজির অপমান হিসেবে দেখাতে চেয়েছিল, তেমনই মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান হিসেবেও তুলে ধরেছিল প্রকাশ্য প্রচারে। তারপর থেকে বাংলা ও বাঙালির বিপরীতার্থক শব্দ হিসেবে বিজেপিকে দেখাতে চেয়েছিল তৃণমূল। একদিকে স্লোগান দিয়েছিল বাংলা নিজের মেয়েকে চায়, অন্যদিকে ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের বহিরাগত বলে দেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারত জোড়োর পর এবার ভারত ন্যায় যাত্রার ঘোষণা রাহুলের। ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত ন্যায় যাত্রা। মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঘোষণা রাহুল গান্ধীর। 14 জানুয়ারি থেকে শুরু হবে এই যাত্রা, শেষ হবে 20 মার্চ। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল একথা জানিয়েছেন। তিনি আরও জানান, 65 দিনের এই যাত্রায় রাহুল মোট 6200 কিমি পথ পেরোবেন, যার মধ্যে পড়বে 14টি রাজ্য ও 85টি জেলা। কোন কোন রাজ্য দিয়ে যাবে রাহুলের যাত্রা জানা যাচ্ছে। মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবেন রাহুল। বেণুগোপালের কথায় এই যাত্রায় রাহুল যুব সম্প্রদায়, মহিলা ও প্রান্তিক মানুষদের সঙ্গে মূলত কথাবার্তা বলবেন। তবে ভারত জোড়ো যাত্রার সঙ্গে এই যাত্রার একটা তফাৎ রয়েছে। এবারের যাত্রা পায়ে হেঁটে নয়, মূলত বাসেই হবে। উল্লেখ্য, 2022 সালের 6 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রায় 150 দিনে 4500 কিমি পথ হেঁটেছিলেন রাহুল।